আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। 1 মাসের মধ্যে শিশু রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে। ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান একথা বলেছেন। তিনি বলেন, সরকার শিশু ও নারী নির্যাতন কোনোভাবেই মেনে নেবে না। পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। এর আগেও রামিসা হত্যা প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, একটি ছোট্ট শিশুকে নৃশংসভাবে হত্যা অত্যন্ত হৃদয় বিদারক। তিনি আরও জানিয়েছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। ময়মনসিংহের ত্রিশালে দরিয়ারপুরে ধরার খাল পুনর্খনন উদ্বোধন শেষে তিনি বলেন, কাউকে শাস্তি দিতে হলে নির্ধারিত আইন ও নিয়ম অনুসরণ করতে হয়, কিন্তু কিছু মহল রাস্তাঘাট বন্ধ করে জনজীবনে অস্থিরতা সৃষ্টি করছে, যা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ব্যাহত করছে। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, যারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে তারা 5 আগস্ট পলাতক শক্তির সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে। ঢাকায় অত্যন্ত অন্যায়, অত্যন্ত দুঃখজনক একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটছে। কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে। যে কোনো অন্যায়কারীর তাকে শাস্তি দিতে হলে, তাকে তার বিচার করতে হলে সরকারের কতগুলো নিয়ম কানুন আছে। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। দুপুরে মাগুরা প্লেস ক্লাবের সামনে মানববন্ধন হয়। এতে রামিসা থেকে শুরু করে মাগুরের আসিয়া সব ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার ও রায় কার্যকর করার দাবি জানান বক্তারা। দাবি জানান জড়িতদের সর্বোচ্চ শাস্তির। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে নাটোরেও। বক্তারা বলেন, দ্রুত বিচার করা না হলে এই ধরনের অপরাধ আরও বাড়বে। এছাড়া লালমনিরহাট, রাঙামাটি সহ বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। চট্টগ্রামে গত 8 বছরে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে 469 শিশু, যাদের মধ্যে 12 বছরের নিচে 422 জন। তাদের 80% বাবা মাই কর্মজীবী। প্রতিবেশীর পাশবিকতার শিকার সমসংখ্যক শিশু। চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের এক জরিপে উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য। চট্টগ্রামে গেল 2 দিনে পাশবিক নির্যাতনের শিকার হয় 5 শিশু। এর মধ্যে নগরীর বাকুলিয়া, বায়েজিত ও চাঁদগাঁও এলাকা থেকে আসা 3 শিশুকে রাখা হয় চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। 3 শিশুরই বয়স 12 বছরের কম। তাদের মা কাজ করেন তৈরি পোশাক কারখানায়, বাবা জড়িত রিক্সা চালনা সহ নানা পেশায়। ফলে দিনের বেশিরভাগ সময় একা থাকায় সহজে নির্যাতনের শিকার হয় এসব শিশু। দীর্ঘ 8 বছরের বেশি সময় ধরে ওসিসি তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করছেন চিকিৎসক রেশমা শারমিন। 2017 থেকে 24 সাল পর্যন্ত 12 বছরের কম বয়সী শিশুদের নির্যাতন নিয়ে একটি জরিপ চালান এই চিকিৎসক। তাতে উঠে আসে 8 বছরে চট্টগ্রামে শিশু ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার শিকার হয়ে ভর্তি হয় 422 শিশু, যাদের মধ্যে 80%-এরই মা বাবা দুজনই কর্মজীবী। বেশিরভাগ শিশু নির্যাতনের শিকার হয় প্রতিবেশীর দ্বারা। একদম 80%-এর উপরে হচ্ছে নেইবার, প্রতিবেশী। হয়তো যার কাছে রাখতে দিয়েছে তার বাসায় বা তার পাশের বাসায় কেউ না কেউ বাচ্চাটাকে এভাবে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছে। বিষয়টি বেশ গুরুত্বের সাথে নিয়েছেন সিটি মেয়রও। কর্পোরেশনের পক্ষ থেকে একটি ডে কেয়ার সেন্টার তৈরির ঘোষণা দেন মেয়র। পাশাপাশি তৈরি পোশাক কারখানার মালিকদের কারখানায় ডে কেয়ার সেন্টার তৈরি করার আহ্বান জানান তিনি। প্রথমে একটা বড় ডে কেয়ার সেন্টার আমরা করব, যাতে করে চট্টগ্রামের 15টি থানার
এই ধরনের ছোট বাচ্চাদেরকে তারা সেখানে দিয়ে যায়। পাশবিকতার শিকার 3 শিশু শারীরিকভাবে অনেক সুস্থ বলে জানান হাসপাতাল পরিচালক। শিশু ও তাদের স্বজনদের মানসিক সাপোর্ট দিতে কাউন্সেলিং দেওয়ার কথাও জানান তিনি। সাইকোলজিক্যাল যেটা আসছে কি, এটা হচ্ছে বাচ্চাদের ট্রমা থেকে বাচ্চাদের বয়স তো কম, তারা তো এই জিনিসগুলো বুঝতেছে না। মাদের মানে প্যারেন্টস, তারা যারা আত্মীয় বাবা মা, এদের ট্রমার জন্য আমরা মোটিভেশন করতেছি। এদিকে শনিবারও শিশু নির্যাতনের ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করে বিভিন্ন সংগঠন, চান অভিযুক্তদের দ্রুত বিচার। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, হাম পরিস্থিতির আরও খবরাখবর জানাতে খুলনা এবং মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাচ্ছি খুলনাতে, সেখানে রয়েছেন বেলাল হোসেন সজল। সজল, খুলনার হাম পরিস্থিতির খবরাখবর জানাবেন আমাদেরকে। জয়ী, ক্রমান্বয়ে যে হামাক্রান্ত রোগীর সংখ্যা সেটি বাড়ছে। গত 24 ঘন্টায় খুলনা বিভাগে 64 জন শিশু যারা হামের উপসর্গ নিয়ে খুলনা যে বিভিন্ন বিভাগের শহরের যে বিভিন্ন হাসপাতাল রয়েছে জেলা শহরের, সেইখানেই কিন্তু তারা ভর্তি হয়েছেন এবং সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন কুষ্টিয়াতে। গত 24 ঘন্টায় কুষ্টিয়াতে ভর্তি হয়েছে 21 জন রোগী। এরপরে রয়েছে মাগুরায় ভর্তি হয়েছেন 14 জন রোগী এবং খুলনায় গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 10 জন রোগী। এবং প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের যে বিভিন্ন হাসপাতালগুলোতে প্রতিদিন গড়ে 80 থেকে 100 জন রোগী বিভিন্ন উপসর্গ নিয়ে এসব হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। এবং আমরা কথা বলেছি বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সাথে, তারা যেটি বলছেন এখন পর্যন্ত প্রায় 16,20,000 শিশুকে হামের যে টিকা সেটি কিন্তু দেওয়া হয়েছে। এবং গত 15 মার্চের পর থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে প্রায় 4,500-এর মতো রোগী তারা হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এবং 22 জন শিশু বিভাগে এই হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। তার মধ্যে কুষ্টিয়াতেই মারা গেছেন 12 জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 6 জন। এছাড়া আরও মেহেরপুর এবং চুয়াডাঙ্গায় 2-1 করে মারা গিয়েছেন। এবং চিকিৎসকরা বারবারই যেটি বলছেন যে হামাক্রান্ত শিশুদের অন্যান্য শিশুদের থেকে একটু দূরে রাখা, অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন। 4 দিনের বেশি যদি জ্বর থাকে সেই ক্ষেত্রে কিন্তু অন্যান্য শিশুদের কাছ থেকে একটু আইসোলেট থাকারও কিন্তু পরামর্শ চিকিৎসকরা দিচ্ছেন। এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চিত্রটি যদি বলি, এখানে 48টি শয্যা রয়েছে। সেই 48 শয্যার বিপরীতে প্রতিদিনই দেখা যাচ্ছে যে 100-র উপরে রোগী ভর্তি থাকছেন এবং হামাক্রান্ত রোগীদের জন্য আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে। সেই ওয়ার্ডে 13টি শয্যা থাকলেও প্রতিদিনই দেখা যাচ্ছে 25 থেকে 30 জন রোগী ভর্তি থাকছেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি খুলনা শিশু হাসপাতালে, এখানে 275 শয্যা, 275টি কিন্তু রোগী দ্বারা ভর্তি রয়েছেন। তো সব মিলে খুলনা থেকে আমার কাছে এই ছিল হামের সবশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাদারীপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সাগর হোসেন তামিম। তামিম, মাদারীপুরের চিত্রটা জানতে চাচ্ছি আপনার কাছে। জি, মাদারীপুরও কিন্তু হামের আক্রান্ত সংখ্যা যে কমে গেছে সেটি বলা যাচ্ছে না, কারণ গেল 24 ঘন্টায় মাদারীপুরের যে সরকারি হাসপাতালগুলোর তথ্য, সে মতে কিন্তু গেল 24 ঘন্টায় মাদারীপুরে 6 জন নতুন করে আক্রান্ত ভর্তি হয়েছে এবং এ পর্যন্ত পুরো জেলাতে কিন্তু 465 জনের মতো আক্রান্ত হয়েছে, যার মধ্যে 415 জন এর মধ্যে ছাড়পত্র নিয়ে গিয়েছেন। এখন কিন্তু 49 জন রোগী যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং এর মধ্যে কিন্তু 1 জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তো জেলার স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বলা হচ্ছে এবং বারবারই বলা হচ্ছে, যে সমস্ত শিশুর প্রচণ্ড জ্বর এবং শরীরে 3-4 দিন ধরে লালচে দাগ দেখা যায়, তাহলে কিন্তু তাদেরকে দ্রুত সরকারি বা যে কোনো সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হওয়ার জন্য বলা হচ্ছে। এবং জেলা স্বাস্থ্য বিভাগ থেকে কিন্তু এই হামে আক্রান্ত শিশুদের বা যারা হামে আক্রান্ত হয়নি, অর্থাৎ যাদের বয়স 5 মাস থেকে 59 মাস বয়সী, তাদেরকেও কিন্তু বলা হয় যে টিকা নেওয়ার জন্য। এ পর্যন্ত মাদারীপুর জেলা যে হাসপাতালগুলো রয়েছে এবং সে যে তথ্য রয়েছে, সেই তথ্য মতে এ পর্যন্ত জেলায় হামের যে টিকা সেটি প্রায় 32,000 শিশুকে এই টিকার আওতায় আনা হয়েছে এবং যারা বাকি রয়েছে তাদেরকেও কিন্তু। তামিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা এবং মাদারীপুর থেকে জানছিলাম হাম পরিস্থিতির সবশেষ খবরাখবর। হাম আক্রান্ত 2400 রোগীকে 10,000 টাকা করে দেবে IFRC। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান, সরকারের আহ্বানে 11 সেট ভেন্টিলেটর, 27 সেট নেবুলাইজার, 27 সেট অক্সিজেন ফ্লোমিটার এবং 1 লাখ পিস স্যালাইন দিয়েছে সংস্থাটি। 10,000 টাকা করে ওনারা আমাদের রেসপেক্টিভ হসপিটালের ডাইরেক্টর ওনাদের সাথে
বসে আইডেন্টিফাই করে ওনারা নিজে হাতে নগদ টাকাটা দিয়ে দেবেন। 11টা ভেন্টিলেটর, 27টি নেবুলাইজার, 27টি অক্সিজেন ফ্লো মিটার এবং 1 লাখ স্যালাইন উইথ অক্সিলারি টিউবস এভরিথিং। 5 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 14 জনের, আহত অন্তত 24 জন। সকালে দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। আহত 2 জনকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। কুষ্টিয়ার খোকসায় শিয়ালডাঙ্গা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষ হয়, পরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মারা যান নারীসহ 3 জন, হাসপাতালে চিকিৎসাধীন আরও 1 জন মারা যান। এছাড়াও একই জেলার শিমুলিয়া এলাকায় 3 হুইলার চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। যশোরের রূপদিয়ায় ট্রাক, ভ্যান, ইজি বাইকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেছে 3 জনের। জয়পুরহাট ও চট্টগ্রামে নিহত হয়েছেন আরও 3 জন। এবার এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সহ 22 নেতাকর্মীর নাম উল্লেখ করে ঝিনাইদহে মামলা করেছে ছাত্রদল। দুপুরে জেলা সদর থানায় মামলাটি দায়ের করেন জেলার ছাত্রদলের সদস্য সাবেক সহসভাপতি। মামলায় নাম ছাড়াও অজ্ঞাত আরও 50-60 জনকে আসামি করা হয়েছে। জানা যায়, গতকাল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগ এনে গতকাল রাতে ছাত্রদলের নেতাকর্মীদের নামে মামলা হয়। এর জেরে জেলা ছাত্রদলের পক্ষ থেকে পাল্টা মামলা হয়েছে। রাষ্ট্র সংস্কারের চেয়ে ভাগ বাটোয়ারের রাজনীতিতে ব্যস্ত বিএনপি। দুপুরের ঝালকাঠিতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি রাষ্ট্রকে সংকটের দিকে ঠেলে দিয়েছে। সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডেকে গণভোটের রায় বাস্তবায়ন করে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করে এই রাজনৈতিক সাংবিধানিক সংকট দূর করার দায়িত্ব বিএনপিকে গ্রহণ করতে হবে। কারণ এইটা না মেনে আপনারাই এই সংকট তৈরি করেছেন, মানে ঝামেলা বাঁধাইছে, যে ঝামেলা মেটাইতে হবে তার। ঈদুল আজহার আনন্দকে আরো বাড়িয়ে দিতে সিঙ্গার বেকো নিয়ে এলো বহুল প্রতীক্ষিত ভরপুর সলিউশন অফার ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী গ্রাহকরা পাচ্ছেন হাজার হাজার ফ্রি পণ্য আর আকর্ষণীয় ডিসকাউন্ট পাবার সুযোগ। দর্শক, কোরবানির পশু কেনা বেচার খবরাখবর জানাতে এই মুহূর্তে মাগুরা, বগুড়া এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাব মাগুরাতে, সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস মিথুন। ইলিয়াস মিথুন, জানাবেন সেখানকার বাজারের খবরাখবর। ধন্যবাদ। আমি এখন আছি মাগুরার সবচেয়ে বড় একটি পশু হাট, রামনগর হাট। জানিয়ে রাখি, শেষ সময় কিন্তু কুরবানি পশুর বেচাকেনা বেশ চরমে উঠে গেছে। কেননা আমি সকালে এসে দেখতে পেরেছি এই যে হাটটি সকাল 10টায় শুরু হয়েছে, এখন পর্যন্ত হাটটি জমজমাট রয়েছে। সকাল থেকে আমি দেখছি এখানে কিন্তু আসলে ক্রেতা বিক্রেতায় জমে উঠেছে এই কুরবানি পশুর হাট। দেশি জাতের গরুর পাশাপাশি এখানে কিন্তু বেশ কিছু জাতের গরু আমি দেখতে পেয়েছি। এখানে সব মিলিয়ে বলা যায় যে মাগুস কোরবানি পশু কেনার জন্য সকাল থেকে ভিড় করছে। জানিয়ে রাখি, জেলার এবার প্রায় ৭৭,০০০ গরু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। তার মধ্যে ১৫,০০০ গরু কিন্তু উদ্বৃত্ত, যা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করা হবে, বাজারজাত করানো হবে। আমি হাটটিতে এসে যেমনটি দেখতে পেরেছি, স্থানীয় ক্রেতাদের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু ক্রেতারা এসেছে। আমি একটু কথা বলতে যাচ্ছি একজন ব্যবসায়ীর সাথে, তার কাছে জিজ্ঞেস করবো যে আসলে বেচাকেনা কেমন, কি অবস্থা, দাম কেমন? দাম বড় গরুর দাম একটু কম, ছোট গরুর দাম একটু বেশি। যেভাবে গত বছরের তুলনায় এবছরের গরুর দাম মোটামুটি ভালো। দর্শক, যেমনটি শুনছিলেন, আসলে দাম মোটামুটি সাধ্যের মধ্যেই, তবে ছোট গরুর দাম অর্থাৎ মাঝারি গরুর দামটা কিন্তু একটু বেশি। এবছর জেলার ৭,৬৭৬টি খামারে এই গরু কিন্তু এই কুরবানি পশু পালন করা হয়েছে। তো মোটামুটি এই ছিল মাগুরার শেষ সময়ে কুরবানি পশুর হাট, সর্বশেষ তথ্য। ইলিয়াস মিথুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, কেমন জমে উঠেছে পশুর হাট, জানাবেন।
জয়ী আসলে বগুড়ায় এবার 95টি হাটের আয়োজন করা হয়েছে। তার মধ্যে এখন যেহেতু একেবারে কুরবানি কাছাকাছি চলে এসেছে, প্রত্যেকটা হাটই কিন্তু জমে উঠেছে। আমি আছি বগুড়া শহর লাগোয়া সাবগ্রাম হাটে। এখানেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর গরু কিন্তু আমদানি হয়েছে এবং অধিকাংশ গরুই কিন্তু দেশি জাতের ষাঁড় গরু যেগুলো, সেই গরুগুলো আমদানি হয়েছে। বড় বড় গরু এখানে এসেছে। তবে আমরা যেটা এখানে যারা গ্রাহক আছেন সেই তাদের মধ্যে যে প্রবণতাটা দেখছি যে সাধারণত মাঝারি সাইজের যে গরু 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা দামের যে দেশি গরুগুলো আছে সেই গরুরই বেশি চাহিদা আমরা কিন্তু লক্ষ্য করছি। এরই মধ্যে যে সমস্ত গরু বিক্রি হয়েছে, যেগুলো কিনে নিয়ে যারা চলে যাচ্ছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে সেই গরুগুলোর দাম আমরা জিজ্ঞাসা করেছিলাম, সবগুলো গরু কিন্তু যেগুলো কেনা বেচা হচ্ছে সেগুলো 1 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে। বগুড়ায় এবারে যে 95টি হাট বসেছে, প্রত্যেকটা হাটে এরকম আমরা হাটে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করেছি। আগামী আরো যেহেতু কয়েকদিন সময় আছে, সেই কয়েকদিনেও কিন্তু প্রচুর গরু কেনা বেচা হবে। এছাড়া যেহেতু বগুড়ায় এবারে প্রায় 3.5 লাখ বেশি পশু, কুরবানির পশু তারা এই খামারিরা কিন্তু এবারে প্রস্তুত করেছেন, সেই হিসেবে বগুড়ায় যে 4 লাখ পশুর চাহিদা আর 3.5 লাখ পশু কিন্তু এক্সট্রা থাকবে। সেই পশুগুলো কিন্তু বগুড়ার যে বাহিরে অন্যান্য জেলাগুলোতে বগুড়ার ব্যবসায়ীরা সেগুলো নিয়ে যাবেন এবং সেগুলো বিক্রি করবেন। যারা খামারি আছেন তারা মনে করছেন যে যেহেতু সারা বছর ব্যাপী একটা ভালো দাম পেয়েছেন, গত বছরেও তারা কুরবানিতে ভালো দাম পেয়েছেন, এবারেও হয়তো বা ভালো দাম পাবেন। কিন্তু এখন পর্যন্ত যারা বিক্রি করছেন তারা বলছেন যে কিছুটা দাম কম, এবং যারা কিনছেন তারা বলছেন যে কেউ কেউ বলছেন যে দাম ঠিক আছে, আবার কেউ বলছেন যে গত বছরের চেয়ে এবারের একটু দাম বেশি, বিশেষ করে মাঝারি সাইজের গরুগুলোতে। অর্থাৎ দাম নিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া আছে ক্রেতাদের মধ্যে এবং বিক্রেতাদের মধ্যে। তবে সবকিছু মিলে এখন পর্যন্ত যদি বলি, বগুড়ার যে সমস্ত কুরবানির পশুর হাট যেগুলো বসেছে, প্রত্যেকটা পশুর হাটেই কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। আমরা যে সাবগ্রাম হাটে আছি, হাটের যে মূল জায়গা, সেই মূল জায়গার বাইরে কিন্তু যে রাস্তার ওপরে, সেখানেও কিন্তু যারা খামারি আছেন, যারা পশু ব্যবসায়ী, কুরবানির পশু যারা প্রস্তুত করেছেন, তারা কিন্তু রাস্তার উপরে এসে কিন্তু পশু বিক্রি করছেন। এবং এখন পর্যন্ত মোটামুটি কেনা বেচা যদি বলি, তাহলে কেনা বেচা কিন্তু ভালো জমে উঠেছে বলা যায়। জয়ী ফরজুজ্জামান শাহী, ধন্যবাদ আপনাকে বগুড়ার খবর জানার জন্য। এবার দর্শক চলে যেতে চাই সাভারে, সেখান থেকে আজ আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী অপু ওহাব। অপু, আর মাত্র 4 দিন বাকি, কেমন দেখছেন হাটের বেচাকেনা? হ্যাঁ জয়ী, শিল্পাঞ্চল সাভার কিন্তু রাজধানীর একদমই উপকণ্ঠে, একদম কাছে। এই জন্য কিন্তু আজকে থেকে মূলত সাভারে যে অস্থায়ী বাজারগুলো রয়েছে সেগুলো গরু উঠতে শুরু করেছে বা গরু উঠেছে, জমে উঠেছে। কিন্তু প্রথম দিন থেকে আমরা যেটা দেখতেছি, বাজারগুলো কোরবানির পশু দিয়ে টইটুম্বর হয়ে গেছে এবং বাজারের লোকজন, কাস্টমারগুলো কিন্তু আসছে, বিভিন্ন প্রান্ত থেকে আসছে, অনেকে পরিবার পরিজন নিয়ে আসছে, দেখে যাচ্ছে, দাম হাঁকাচ্ছে। আমরা একটু চেষ্টা করব এখানকার, যে আপনি জানেন যে এখানে উত্তরবঙ্গ থেকেই মূলত গরু আসে বেশি, বিশেষ করে পাবনা, রাজশাহী এবং এই সমস্ত জায়গা থেকে গরু নিয়ে আসে। আচ্ছা, আপনি তো ব্যাপারী, কোত্থেকে গরু নিয়ে আসছেন এবং কতটি গরু আনছেন? আমি আনছি 25টা, পাবনা থেকে আসছি, পাবনা সাদিয়া থানা। কেমন দাম কেমন হাঁকাচ্ছেন বা ক্রেতারা কি বলছে? এখন বেচা বিক্রি নেই, এখন দেখা যাক কাস্টমার আসলে পরে বিক্রি হবে, সেটাই ব্যবধান, বেচা বিক্রি আর বিক্রিতে সেটা দেখা যাবে আর কি। জয়, শুনছিলেন আসলে এই এখন এই এলাকায়, কারণ কোরবানির পশু যে কিনবে, আগে থেকে কিনে কিন্তু রাখার মতন সুযোগ নেই। এই জন্য সবাই আছেন যে শেষ মুহূর্তে যে কিনবেন, হয়তো 1 দিন বা 2 দিন আগে যে কিনবেন। এখানে বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারাও এসেছেন, অনেকে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, দেখার জন্য এসেছেন। আমরা একটু কথা বলতে চেষ্টা করব। বাবু, কোথেকে আসছো? এনায়তপুর থেকে। কি গরু দেখেছো? হ্যাঁ, বসছে, দেখতেছি। দেখতেছে কেউ? বাচ্চাদের নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে আসছি, বাজার মিলছে, দেখতে আসছি। ইনশাল্লাহ পছন্দ মতো হলে কিনবো একটা, ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। জয়, আসলে দেশের এই শিল্পাঞ্চলে এখানে অনেক লোকের সমাগম, বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছে, তাদের পক্ষে আগে থেকে যে কোরবানি পশু কিনে রাখা সেটি সম্ভব হয় না। আচ্ছা, বাজারে এসেছেন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কুরবানি আসলে প্রাণীদের সমাবেশ। আমার এর জন্য কুরবানি সবচেয়ে বেশি ফেভারিট, কারণ গরু আমার খুবই ফেভারিট, খাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, এই জন্য। ধন্যবাদ আপনাকে। জয়, শুনছিলেন আসলে এই বাজারগুলো এই মুহূর্তে যদি বলি যে সাভারের বাজার, এই সাভারের বাজারগুলো জমতে শুরু করেছে মাত্র। আগামী 2-3 দিন পর্যন্ত কিন্তু খুব জমজমাট থাকবে এবং আমরা চেষ্টা করব পরবর্তী সংবাদগুলোতে বা পরবর্তী দিনগুলোতে সমস্ত তথ্যগুলো জানানোর জন্য। জয়। অপু ওহাব, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের বিভিন্ন স্থান থেকে জানছিলাম কোরবানি পশু হাটের সবশেষ খবরাখবর।
চলতি বছরে চাঁপাইনবাবগঞ্জে আমের উৎপাদন লক্ষ্য 5 লাখ মেট্রিক টন, যা থেকে হতে পারে 10,000 কোটি টাকার বাণিজ্য। চাষিরা বলছেন পর্যাপ্ত প্রশিক্ষণ আর বিনিয়োগ পেলে বাণিজ্য হতে পারে দ্বিগুণ, আর রপ্তানির মাধ্যমে মিলতে পারে বিদেশি মুদ্রাও। আনোয়ার হোসেনের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাগানে থোকায় থোকায় ঝুলছে নানা জাতের আম, যা বাজারে আসছে চলতি মাসের শেষের দিকে। তবে বছরের পর বছর ধরে ব্যাপক উৎপাদন হলেও খুব একটা পাল্টায়নি আম চাষিদের ভাগ্য। চাষিরা বলছেন যে হারে বাড়ছে উৎপাদন খরচ ও শ্রমিকের মজুরি, সেই অনুপাতে মিলছে না দাম। অভিযোগ করেন দামের হেরফের হয়নি গেল 10 বছরেও, উল্টো বাজারজাতের আগেই নষ্ট হয় 30% আম। প্রতি বছর আম উৎপাদন করতেছি, কিন্তু আমের ন্যায্য কোনো মূল্য পাচ্ছি না, বিধায় আমাদের মধ্যে একটা হতাশা কাজ করতেছে। আম যদি একটু ফলন বেশি হয় তাহলে ক্যারেট নাই, গাড়ি নাই, আমের দাম নাই। আমার অনেক সময় আমরা আমই পারিনি গাছে, আম থেকে গেছে গাছে। আড়তদারের কাছে জিম্মি হওয়ার কারণে প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। এখানে একটা বড় বাধার সৃষ্টি হচ্ছে। অথচ ঠিকভাবে প্রক্রিয়াজাতকরণ ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই আম রপ্তানি হতে পারে বিভিন্ন দেশে। বাস্তবতা হলো বিশাল কাঁচামাল থাকা সত্ত্বেও দেশে গড়ে ওঠেনি বড় কোনো আমভিত্তিক শিল্প। ব্যক্তি উদ্যোগে কিছু আম রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণ হলেও সংকট প্রযুক্তি, প্রশিক্ষণ ও বিনিয়োগের। 10-20টা দেশে এক্সপোর্ট করতাম, এখন প্রায় 38 থেকে 39টা দেশে কিন্তু আমার মার্কেট আছে। তাহলে এই মার্কেটগুলোকে যদি আমি ধরেন যেখানে 1 টন যাই ওখানে যদি 2 টন দিতে পারি, তাহলে কিন্তু আমার এখন যে রপ্তানি ভলিউম আছে এটা কিন্তু আপনার দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে। এক্সপোর্টের দিক দিয়ে, প্রসেসিংয়ের দিক দিয়ে আমরা পিছিয়ে আছি, যেখানে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। উৎপাদন মৌসুম বৃদ্ধি করা এবং কাঁচা যে আম ঝরে পড়ে সেটার একটা প্রক্রিয়াজাতকরণ করা এবং পাকা আমের প্রক্রিয়াজাতকরণ, মানুষের সাধারণ খাবার এবং রপ্তানি, এই কাজগুলো যদি আমরা বাড়াতে পারি তাহলে আমের মূল্য সংযোজন যেমন হবে, সেই ক্ষেত্রে কৃষকরা লাভবান হবে। চলতি বছরে চাঁপাইনবাবগঞ্জে আম চাষ হয়েছে 37,487 হেক্টর জমিতে, যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 5 লাখ মেট্রিক টন, যা থেকে হতে পারে প্রায় 10,000 কোটি টাকার বাণিজ্য। আনোয়ার হোসেন, চ্যানেল 24, চাঁপাইনবাবগঞ্জ। 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেনীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে এনসিসি ব্যাংক। ছাগলনাইয়ায় মৌলভী শামসুল করিম কলেজে অনুষ্ঠানে উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম। ক্যাম্পে 1125 জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়, পাশাপাশি দেওয়া হয় ওষুধ ও চশমা। এছাড়া ছানি অপারেশনের জন্য বাছাইকৃত রোগীদের ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, এসভিপি শরীফ মোহাম্মদ মহসিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার 1 মিনিটে দেখে নেব দেশের আরো কিছু খবর। নাটোরে পুকুর থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার, কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। বাগেরহাটে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক 1 জন, থানায় লিখিত অভিযোগ দায়ের। হবিগঞ্জে আগুনে পুড়েছে একটি আসবাবপত্রের দোকান, কোটি টাকা ক্ষতির দাবি ব্যবসায়ীর। দিনাজপুরে সংবাদ সম্মেলন করেছে বেকারি মালিক সমিতি। স্কুল ফিডিং কার্যক্রম বানচালে ষড়যন্ত্রের অভিযোগ। টাঙ্গাইলে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর, এ সময় 2 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। দর্শক, এই ছিল দেশ 24 এর আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।